ভাই জাস্ট এই ডিভাইসের লুকটা একবার দেখুন, মানে এমন ডিজাইনের স্মার্টফোন পেলে কে না একবার তাকিয়ে থাকতে চায়, কে না একবার হাতে ধরে দেখতে চায়। দেখতে খুবই ইউনিক। যারা একটু এই ব্র্যান্ড সম্বন্ধে জানেন, এই ডিভাইস সম্বন্ধে জানেন, তারা প্রতি বছরই ওয়েট করেন নতুন কি নিয়ে আসছে এই ব্র্যান্ড। কথা বলছিলাম ZTE ব্র্যান্ডের নুবিয়া Z70 আলট্রা নিয়ে। লাস্ট ইয়ারে Z60 আলট্রার ভিডিও আমাদের চ্যানেলে দিয়েছিলাম, আপনারা খুব পছন্দ করছিলেন। ওটা যদিও স্টাডি নাইট এডিশন ছিল, রিয়ার প্যানেলটা আরও সুন্দর, বাট এইটাতে ওই জিনিসটা নেই। কিন্তু এর ডিজাইনটাও খুবই স্পেশাল। নট অনলি ডিজাইন, এটা কিন্তু ক্যামেরা ফোকাসড। ওদের এই আরেক ভাই আছে রেড ম্যাজিক, সেম টু সেম দেখতে লাগবে, কিন্তু এইটা হচ্ছে গেমিং ডিভাইস আর এটা হচ্ছে ক্যামেরা সেন্ট্রিক টাইপের, বা আপনি একটা ফ্ল্যাগশিপ পারফরমেন্সের থেকে আশা করতে পারেন। তবে এবারে কিন্তু এখানে আপনারা ভেরিয়েবল অ্যাপারচার সহ ক্যামেরা পেয়ে যাচ্ছেন। নট অনলি এইটুক, এই ফোনের ডিসপ্লে জাস্ট ওয়াও, মানে এর দিকে তাকিয়ে থাকলে আপনার সাথে তাকিয়ে থাকতে ইচ্ছা করবে, কারণ চিন বেজেল সুপার ন্যারো, ইভেন কোনো ধরনের কাট আউট নেই। আর এটার বেজেল এত বেশি ন্যারো হওয়ার কারণে 95.3% স্ক্রিন টু বডি রেশিও পাচ্ছেন এই দুইটা ডিভাইস থেকেই, যা এই মুহূর্তে স্মার্টফোনের জন্য সবচেয়ে বড় রেশিও দিচ্ছে আর কি। তো চলেন খোলা যাক। খুলবেন নাকি? এই ফোনের বক্স আছে? ও আচ্ছা, এর আবার বক্স ছাড়া আসছিল ভাই, বক্স টক্স আসে নাই, সো বক্স খুলতে পারলাম না, বাট চলেন একটু দেখে নেওয়া যায়। এই ধরনের ইউনিক ফোনগুলোর বক্সটাও বেশ ইউনিক হয়ে থাকে, তো আনবক্সিং করতে পারলে আই থিঙ্ক ওটা আপনারা এনজয় করতেন, বাট এবারে সে সুযোগ আর নেই। বাট ডিজাইন অলমোস্ট সিমিলার, প্রায় দুজনের অনেকটা মিল রাখে, যেমন বক্সি শেপের একটা বডি ফ্রেম, যদিও রেড ম্যাজিকে আমরা যেমনটা দেখছিলাম একদম স্কোয়ার বক্সি শেপ, এইটা হালকা একটু কার্ভেট করে দেওয়া হয়েছে, যার ফলে এইটা ধরলে কিন্তু আবার আপনার কাছে কিছুটা বেটার ফিল হবে। যেখানে রেড ম্যাজিক 10 Pro আপনি হাতে নিলে আপনার মনে হবে যে মানে হাতে লাগছে আর কি, কিন্তু এইটার ক্ষেত্রে ওই ফিলটা আর আসে না। প্লাস ওইটার চাইতে এইটার থিকনেসও বোধহয় একটু কম আছে। আর রিয়ার প্যানেলে এই অংশটাতে ফ্রস্টেড গ্লাস রয়েছে, যার ফলে ফিঙ্গারপ্রিন্ট স্মাচেস খুব কম দেখা যায়। তবে উপরের এই পোর্শনটা ক্যামেরা মডিউলের জন্য যে জায়গাটা রাখা হয়েছে, এই টোটাল অংশটা আবার গ্লোসি, এর উপরে কিন্তু বেশ ভালো রকমেরই স্মাচেস বসে। বিশেষ করে নিচের দিকটাতে আমরা যে দুইটা ক্যামেরা দেখতে পাই, এই দুইটার উপরে প্রচুর পরিমাণে আপনার ফিঙ্গারপ্রিন্ট পড়ে যাবে, তো এটা একটু মুছে নিতে হবে যখন আপনি পোর্ট্রেট তুলবেন আর কি। আর মেইন ক্যামেরার হাউজিং হচ্ছে এটা, যেটা কিন্তু বেশ উঁচু, এই ফোনটা এভাবে রাখলেও বেশ উঁচু হয়ে থাকে। রেড ম্যাজিক 10 Pro তে আমরা 3.5mm হেডফোন জ্যাক পেলেও এই স্মার্টফোনটিতে কিন্তু দেওয়া হয়নি। তো আমার মনে হয় ওরা চাইলে দিতে পারতো, কিন্তু ওই যেহেতু ফ্ল্যাগশিপ ডিভাইসগুলোতে ওটা দেওয়া মানা না, বাট এটাই কোম্পানি বানাই ফেলছে, সো ওরাও দিচ্ছে না। আইআর ব্লাস্টার সেন্সর রয়েছে এখানে, টাইপ সি পোর্ট থাকছে, আর ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে। এটার পজিশন ঠিক মনে হয়েছে এবং বেশ ফাস্ট প্লাস একুরেট, প্রত্যেকবারই একুরেটলি এটা রিড করতে পারছি। কিন্তু এর যে পাওয়ার বাটন বা হোম বাটন, এটার উপরে কিন্তু একটা টেক্সচার দেওয়া আছে, এমনকি এটা রেড কালারের, তো এই বডির মাঝে জিনিসটাকে টোটালি আলাদা করতে পারছে এবং দেখতে কিন্তু খারাপ লাগছে না, ভালোই লাগছে। লেফট সাইডে একটা স্লাইডার রয়েছে, এটাকে আপনি আপনার মতো করে কাস্টমাইজ করতে পারবেন, আপনার মতো করে যে কোনো প্রোগ্রামকে এখানে ফিচার করতে পারেন। লাইক আপনি চাচ্ছেন ক্যামেরা অন হবে, এটা দিলে তো ক্যামেরা অন হয়ে গেল। আপনি চাচ্ছেন যে এখানে গেম স্পেস অন হবে, হ্যাঁ সেটাও নিতে পারেন। তবে টু বি ভেরি অনেস্ট, এই ফোন বেশ বড় সড়ো এবং হাতে নিলে আপনার কাছে মনে হবে বেশ বড় একটা ডিভাইস আপনি ধরে আছেন, এক হাতে ব্যবহার করার প্রায় অনুপযোগী এই ডিভাইস, এবং যার ওজনও কিন্তু মোটামুটি কম না, 228 গ্রাম ওজন এর, 8.6mm। এইটার চাইতে এইটার থিকনেস আরেকটু বেশি ছিল, এটা মনে হয় 8.9mm। অ্যালুমিনিয়াম ফ্রেম আছে, যা একটা প্রিমিয়াম ভাইব ক্রিয়েট করবে। আবার এই অ্যালুমিনিয়াম ফ্রেমটাই একটা বিরক্তির কারণ হয়েও দাঁড়ায়, ওইটা আমি একটু পরে বলতেছি কি কারণে বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। বাই দ্য ওয়ে, এই ফোনে IP68 69 এর রেটিং রয়েছে, যেটা নিয়েই মূলত আমি বলছিলাম এর ভিডিওতে যে রেড ম্যাজিকের ক্ষেত্রে আপনি কিন্তু IP69 68 এর রেটিং পাচ্ছেন না, এমনকি পানি ঢুকলে সমস্যা হবে, কারণ এর মাঝে একটা ফ্যান এই রয়েছে, আর ফ্যানটাই যে এখান দিয়ে বাতাস বের করে এপাশ দিয়ে টেনে নিয়ে, তো পানি ঢুকলে এটা সমস্যা হবে। তো এই ডিভাইসে এসে ওয়াটার রেটিংয়ে কিন্তু এগিয়ে থাকছে। বাই দ্য ওয়ে, এই যে নুবিয়ার ফোন বা রেড ম্যাজিকের ডিভাইস, এমনকি চাইনিজ ভ্যারিয়েন্টের যে ফোনগুলো রয়েছে, এগুলো কিন্তু অ্যাভেলেবল পেয়ে যাবেন SMS গ্যাজেটে, এমনকি SMS গ্যাজেটে আমাদের কাছে এই ফোনটা পাঠিয়েছিল। তো তাদের সব বসুন্ধরা সিটি, যমুনা ফিউচার পার্কে তো আছেই, অনলাইন থেকেও কেনা যাবে। আর এই চাইনিজ ভ্যারিয়েন্টের প্রাইস রাইট নাও রয়েছে কিন্তু 85,000 টাকা, তবে গ্লোবাল ভ্যারিয়েন্টের দাম আরও অনেক বেশি, প্রায় 1,10,5 এর আশেপাশে, তো 20,000 টাকা বেশি। বাট টু বি ভেরি অনেস্ট, ওইটার এটার মাঝে খুব একটা চেঞ্জেস নাই, বরং কিছু ফিচার এখানে আরও আপনি বেশি পেতে পারেন। আচ্ছা, এবার যদি ফোনটা সামনে পাশে চলে আসি, যেটা দেখতে আপনাদের খুবই ভালো লাগবে, একদম একটা টেলিভিশন টাইপের একটা ফিল দেয়, মনে হয় একটা ফ্ল্যাট মনিটর আমি দেখতেছি, যেহেতু কোনো ধরনের কাট আউট নেই এবং বেজেল এরিয়া, চিন এরিয়া সবগুলোই বেশ ন্যারো। লোয়ার চিনটা হালকা একটু মোটা, যেটা আপনি খুব ভালো করে যদি না দেখেন তাহলে ধরতে পারবেন না, আদারওয়াইজ আপনার কাছে সিমেট্রিক্যালি লাগবে। তবে পালসর কাট আউট না থাকাতে আসলে যে কতটা ভালো লাগতেছে, এটা এই ডিসপ্লেটা যদি সরাসরিভাবে না দেখেন তাহলে আসলে বোঝানো খুবই মুশকিল। আচ্ছা, এর সাইজ হলো গিয়ে 6.85 ইঞ্চ, মূলত এটা অ্যামোলেড প্যানেল, যেখানে আমরা 144 Hz হাই রিফ্রেশ রেট পেয়েছি, এবং আমাদের টেস্টিং পিরিয়ডে এটা একদম পারফেক্ট রেজাল্ট দিচ্ছে। আসলে এটা 144 Hz পুশ করে এবং খুবই স্মুথ একটা ডিসপ্লে, সেটা আপনার ডে টু ডে লাইফে ইউজেস আপনি ফিল পাবেন। যে কোনো ট্রানজ্যাকশন, যে কোনো ধরনের স্ক্রোলিং, সেই ফিলটা আপনাকে পারফেক্টলি ডেলিভার করবে।
HDR 10 এর সাপোর্ট এবং 2000 নিটস ব্রাইটনেস, যেটা আপনার কাছে একটু কম লাগতে পারে। এখনকার সময় তো আমরা 4500 বা এর আশেপাশে শুনে অভ্যস্ত। বাট একটা জিনিস দেখেন, যেগুলো একদম টপেস্ট ফ্ল্যাগশিপ ফোন, সেগুলোতে কিন্তু ওই গেমটা মানে খেলার প্রয়োজন হয় না। এই গেমটা খেলে হাই মিড রেঞ্জ বা যেগুলো কিনা ফ্ল্যাগশিপ কিলার টাইপের ওই ধরনের ডিভাইসগুলোতে। তবে এই 2000 নিটসের পিক ব্রাইটনেস দিয়েই এই ফোনটা ইজিলি চালানো যাচ্ছে আউটডোরে কোনো ধরনের সমস্যা ছাড়াই। এমনকি আপনি ছবি তুলতে গিয়ে কোনো প্রবলেমে পড়বেন না, ডিরেক্ট সানলাইটে কোনো ধরনের সমস্যা নেই, রেগুলার লাইফে ইউজ করতে কোনো প্যারা নাই। 1.5K রেজলিউশনারি প্যানেলকে প্রোটেকশন করছে লংজি গ্লাস জেনারেশন 2। আমি ঠিক শিওর না এইটা কর্নিং গরিলা গ্লাস ভিক্টাসের তুলনায় আসলে বেটার নাকি ওইটার লেভেলের, তবে একটা প্রোটেকশন ব্যবহার করলে ভালো আরও। আচ্ছা, এই ডিসপ্লেটা এক কথায় ভাই আমার খুব ভালো লাগছে। এই মুহূর্তে আমার কাছে যতগুলো ফোন রয়েছে সবচাইতে বেশি ভালো লাগার মতো ডিসপ্লে, ইভেন রেড ম্যাজিকের কথা বলছি। প্রসেসর স্ন্যাপড্রাগন 8 এলিট, রান করছে নেবুলা AI OS অ্যান্ড্রয়েড 15, আর পাওয়া যায় 12GB 16GB এবং 24GB র্যাম ভ্যারিয়েন্টে, সেই সাথে 256, 512 এবং 1TB স্টোরেজ ভ্যারিয়েন্টে। স্টোরেজ টাইপ UFS 4.0, আর এই স্মার্টফোনটাতে যে র্যাম রয়েছে তার টাইপ হলো LPDDR5X। নর্মালি চাইনিজ ভ্যারিয়েন্টের ডিভাইসগুলোতে ম্যাক্সিমাম ব্র্যান্ডের ক্ষেত্রে আপনি লক্ষ্য করবেন প্রচুর পরিমাণে ব্লোটার দেওয়া থাকে, যেগুলো আমরা পরবর্তীতে আবার আনইনস্টল করে নিই। তবে জেটির ক্ষেত্রে ব্যাপারটা একটু ডিফারেন্ট হয়ে থাকে। তাদের রেড ম্যাজিক বলেন আর এই নোবিয়া বলেন, এগুলোর ইউআইয়ের মাঝে ওই ধরনের ব্লোটার আপনি খুব কম পাবেন, কিছু আছে কিন্তু অনেক বেশি না। এগুলো আপনাদের প্রয়োজন হবে না, আইনো আপনারা আনইনস্টল করে নিলে বেশ ভালো হবে, খুব ক্লিন একটা ফিল পাবেন। ওই গেমিং যেটা রেড ম্যাজিক, ওইটাতে একটু গেমিং টাইপের ভাইব থাকলেও এইটার ক্ষেত্রে সে কিন্তু আপনি ওই জিনিসগুলো পাচ্ছেন না। এইটা রেগুলার একটা স্মার্টফোনের মতো একটা ভাইব ক্রিয়েট করবে ওদের ইউআই থেকে। তবে ভাই এই যে 144 হার্টজের মজা আসলে হাতে নিলেই বোঝা যায়। এত সুন্দর একটা ডিসপ্লেতে যখন আপনি স্ক্রোলিং করবেন, যখন কোনো ট্রানজ্যাকশন করছেন, অ্যানিমেশনগুলো যেমন ভালো লাগছে আর এর স্মুথনেসটাও কিন্তু ওই লেভেলেই ছিল। স্ন্যাপড্রাগন 8 এলিট আপনারা জানেন অ্যান্ড্রয়েডের জন্য এই মুহূর্তে সবচাইতে শক্তিশালী SoC, যেটা এই ফোনে তো আছেই। পাশাপাশি এর র্যাম ম্যানেজমেন্ট ভালো এবং ওদের অপটিমাইজেশনও বেশ ভালো, যার ফলে আপনি ওই স্মুথনেসটা ওভারঅল যে কোনো জায়গায় ফিল পাচ্ছেন। রেগুলার টাস্কিং খুব দারুণ ছিল। এই ফোনে মাল্টিটাস্কিংও ভালো রেজাল্ট দিয়েছে। তারপরেও যদি মনে হয় আমার অনেক বেশি মাল্টিটাস্কিং করা হবে, আমার সর্বোচ্চ পারফরমেন্স আমি চাই, সেক্ষেত্রে আপনি 24GBটাকে দেখতে পারেন। স্ট্রেস টেস্টে গিয়ে দেখলাম এটা থ্রোটল করছে এবং ফোনটা বেশ ভালোই হিট জেনারেট করে। আরেকটা বিষয় বলছিলাম শুরুর দিকে যে এই বডি ফ্রেমটাই একটা বিরক্তির কারণ হয়ে দাঁড়াতে পারে। এটা হচ্ছে যখন এই ফোনটাতে আমরা একটু হেভি প্রেশার দিচ্ছিলাম, অ্যাট এ টাইম অনেকগুলো অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করছিলাম যেগুলো হেভি ইন্টারনেট ব্যবহার করে, সেই ধরনের অ্যাপ ব্যবহার করতে গিয়ে দেখছিলাম এই ফোনটার বডি ফ্রেমটা বেশ ভালোই হিট জেনারেট করে। তখন খালি হাতে আপনি মানে কেস টেস ছাড়া এই ফোনটাকে যদি ধরে রাখেন, দেখবেন যে একটু অ্যানোয়িং লাগে, একটু বিরক্ত লাগে আর কি। গেমিং টাইমে জিনিসটা আরও বেশি, বাট নর্মাল ইউসেজেও দেখছিলাম ফোনটা মোটামুটি ভালোই হিট জেনারেট করছে। টেস্টিং পিরিয়ডে এটা 50+ হিট করে ফেলে, তো যেটা যথেষ্টই গরমের পর্যায়ে পড়ে। এখানে নেই, আলাদা করে নেই ট্রিগার, বাট আমরা পাবজির ক্ষেত্রে দেখছিলাম এই স্মার্টফোনটাও স্মুথ 120 FPS সাপোর্ট নিচ্ছে এবং 120 FPS এর গেম কেমন হবে এটা আপনি খুব ভালো করে জানেন, খুবই স্মুথ রেজাল্ট দিচ্ছে। আর যেহেতু গেম স্পেস রয়েছে সেখান থেকে আপনি এর ফুল পারফরমেন্সেও যেতে পারছেন। ফুল পারফরমেন্সে গিয়েও আমরা গেমগুলো টেস্ট করছিলাম এবং তাতে করে প্রসেসরের উপরে প্রেশার আরও বেশি পড়ছিল, ওর সর্বোচ্চ ক্ষমতায় যাচ্ছিল এবং ফোনটা হিটও বেশি জেনারেট করছিল, টু বি ভেরি অনেস্ট। বাট অতিরিক্ত হিট জেনারেটের কারণে ফোনটা বারবার ওয়ার্নিং দিচ্ছিল, এমনকি মাঝে মাঝে অ্যাপ ক্র্যাশ করছিল। তো ফোনটা মানে এই যে গেমিং টাইমে বা হেভি প্রেশারে গেলে বেশ ভালো রকমেরই গরম হয়। প্লাস গেনশিন ইম্প্যাক্টও আমরা ট্রাই করি কাস্টম গ্রাফিক্স এবং 60 FPS-এ। ভাই ফ্রেম ওঠানামা করতে দেখবেন না, কখনো কখনো 61-তে যাচ্ছিল, 62-তেও গেছে, আমি জানি না কেমনি কি, কিন্তু বেশ ভালো হিট জেনারেট করছিল। হাতে আপনার খুবই বিরক্ত লাগবে কারণ এই ফ্রেমটা বেশ মোটা, তো আপনি যখন এভাবে ধরে থাকেন একদম খুব সুন্দরভাবে হাতের সাথে লেগে থাকে এবং একটা বিরক্তির কারণ হয়েও দাঁড়ায়। তো অলরেডি আমি আসলে বেশ কিছু ডিভাইসে স্ন্যাপড্রাগন 8 এলিট পেয়েছি এবং প্রত্যেকটাতেও আমরা গরম হতে দেখছি। মূলত হয় কি, এই নতুন প্রসেসর যখন স্ন্যাপড্রাগন নিয়ে আসে, চাইনিজ ব্র্যান্ডগুলো সব হুমড়ি খেয়ে পড়ে কে কার আগে এই প্রসেসরটা ব্যবহার করবে, এই ধরনের চলতে থাকে। তো অপটিমাইজেশনের ব্যাপারটা অত বেশি গুরুত্ব দেওয়া হয় না, এরপর আস্তে ধীরে তারা অপটিমাইজ করার ট্রাই করে, নতুন নতুন আপডেট পাঠায়, আস্তে ধীরে এগুলো ঠিকও হয়ে যায়। তবে এই ফোনের ক্ষেত্রে এই লজিক আসলে কতটুকু ঠিক আছে আমি জানি না, কারণ এইটার কুলিং সিস্টেমটা নিয়ে আমার একটু সন্দেহ আছে। রেড ম্যাজিকের ক্ষেত্রে আমরা দেখতে পাই সেখানে আমরা কুলিং সিস্টেম পেয়ে যাচ্ছি, ডেডিকেটেড ফ্যান রয়েছে, ওই একই ফিচার এখানে ঠাসা আছে, যেমন গেম স্পেসে গেলে ফুল পারফরমেন্স ডেলিভার করে, বাট ঠান্ডা করার মতো জিনিস কিন্তু এটার মাঝে ওইভাবে নেই, অনুপস্থিত। সুতরাং এইটার ক্ষেত্রে ততটা এক্সপেকটেশন রাখা যাচ্ছে না। তবে আপনি যদি গেমিংয়ের জন্য ডিভাইস নিতে চান, তবে আমি রিকমেন্ড করবো রেড ম্যাজিক 10 Pro নেওয়ার জন্যই। আচ্ছা, বলছিলাম এটা ক্যামেরা সেন্ট্রিক টাইপের একটা ডিভাইস এবং ক্যামেরাতে বেশ ভালো ফোকাস আছে, যেখানে এইটার ক্যামেরা ছিল টোটালি গার্বেজ। তো সেই জায়গায় আমরা এই স্মার্টফোনে দেখতে পাই 50 মেগাপিক্সেলের মেইন শুটার রয়েছে, 64 মেগাপিক্সেলের টেলিফটো জুম লেন্স, পেরিস্কোপ জুম লেন্স রয়েছে, যেখানে 2.7x অপটিক্যাল জুম তো পাওয়া যাবে। এর পাশাপাশি রয়েছে 50 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড শুটার এবং ফ্রন্ট ফেসিং ক্যামেরা 16 মেগাপিক্সেলের। এখন কথা হলো ফ্রন্ট ফেসিং ক্যামেরা কই? ওইটা ডিসপ্লের তলায় আন্ডার ডিসপ্লে ক্যামেরা রয়েছে। ওরা মনে হয় 7 জেনে চলে আসছে আর কি আন্ডার ডিসপ্লের টেকনোলজিতে, এবং
ওরাই আসলে এটা নিয়ে কন্টিনিউভাবে কাজ করছে, অন্য কোনো ব্র্যান্ড স্যামসাং ইউজ করে, বাট খুব বেশি নতুনত্ব এখানে আমরা দেখছি না। এনিওয়ে, এর যে মেইন ক্যামেরাটা এটা হলো গিয়ে সোনি IMX 906, যা 1/1.55 ইঞ্চের একটা সেন্সর, এবং এখানে কিন্তু ভ্যারিয়েবল অ্যাপারচার আপনি পেয়ে যাচ্ছেন। মানে আপনি যখন অ্যাপারচার নিজে কন্ট্রোল করবেন ম্যানুয়ালি, তখন আপনি দেখতে পাবেন এখানে ক্যামেরার মতো জিনিসটা ছোট হচ্ছে, বড় হচ্ছে। এই ব্যাপারটা ভালোও লাগে, এমনকি একটা সাউন্ডও দেয়। সাউন্ডটা যতদূর সম্ভব ডিজিটালি সাউন্ড, বাট একদমই মনে হবে ম্যানুয়াল ওই সাউন্ড আপনি পাচ্ছেন। টেলিফটোতে রয়েছে OV64B আর আলট্রাওয়াইডে রয়েছে OV50D, এই দুটো অমনিভিশনের। যেহেতু এটা একদম ফ্ল্যাগশিপ লেভেলের একটা স্মার্টফোন, দামও ওই লেভেলে, তো আমরা যদি ওইভাবেই কম্পেয়ার করি, হয়তো আপনি কম্পেয়ার করতে পারেন স্যামসাং গ্যালাক্সি S24 আলট্রা বা ভিভো X200 Pro, এগুলোর সাথে যদি কম্পেয়ার করতে চান, না একদম ওই লেভেলের না, বাট একেবারে তাদের থেকে অনেক দূরে আছে এমনটাও না। ম্যাক্সিমাম টাইমে ডেলাইট কন্ডিশনে বা প্রপার লাইটিং কন্ডিশনে ও কিন্তু ভালো আউটপুট দিচ্ছে এবং সন্তুষ্ট রাখার মতো আউটপুটই দিচ্ছে। যেমন শার্পনেস ভালো আছে, ডিটেলও কিন্তু ভালো পাবেন। এমনকি একটু দেখুন, জুম করেও যদি দেখি সেক্ষেত্রে কিন্তু ডিটেল আমরা ভালো দেখছি। যেখানে রেড ম্যাজিকের ক্ষেত্রে দেখছিলাম জুম করা ছবিগুলোতে কালার ডিস্টোর্টেড মনে হচ্ছিল, সেটা কিন্তু এই স্মার্টফোনে আমরা পাইনি। এটার ক্ষেত্রে কিন্তু ডিটেল সেখানে ভালো দেখছি, এবং ডাইনামিক রেঞ্জ হ্যান্ডেলও কিন্তু খারাপ না, ওয়াইডার ডাইনামিক রেঞ্জ পাবেন, হেভি এক্সপোজার এরিয়াগুলো ব্যালেন্স করতে পারছে। তবে কালারের কনসিস্টেন্সি আমি সব জায়গায় একরকম পাইনি, কিছু কিছু ক্ষেত্রে এটা একটু এদিক সেদিক করে, আলাদা আলাদা সিনারিওতে আর কি। আবার লো লাইটে এটাতে নাইট মোড ব্যবহার করে আপনারা বেটার আউটপুট বের করতে পারবেন, এবং সেই ছবিগুলো ইউজেবল। খুব বেশি আলো বাড়িয়ে দিচ্ছে এমনটা না, আবার হাইলাইট পেলে সেই জায়গাটাকেও মোটামুটি ব্যালেন্স করছে। তবে ছবিগুলো একদম মানে প্রপার শার্পনেস মনে হয়নি, নয়েজ গ্রেইন কাট করতে গিয়ে একটু সফট করছে, বাট এই ছবিগুলো ইউজেবল। আর যেহেতু এখানে ভেরিয়েবল অ্যাপারচার আমরা দেখছি, আপনি ম্যানুয়ালি আপনার মতো করে অ্যাপারচারে ছবি তুলতে পারবেন। দেখা যায় কি অনেক অনেক ফ্ল্যাগশিপ ডিভাইসেও আমি দেখেছি আপনি ওটাতে ভালো অ্যাপারচার পাচ্ছেন, তারপরও দেখবেন আপনি যখন অটো মোডে ছবি তুলছেন, এবং মোস্টলি আমরা অটো মোডেই ছবি তুলি ম্যাক্সিমাম মানুষ, রাইট? জাস্ট ক্যামেরাটা বের করে ছবি তুলে ফেলি, মানে ফোনটা বের করে ছবি তুলে ফেলি। সেক্ষেত্রে দেখা যায় ওই ছবিগুলো ম্যাক্সিমাম টাইমেই হয়তো অ্যাপারচার 2-তে নিয়ে নিচ্ছে, f2 পয়েন্ট সামথিং এরকম। তো এতে করে অনেক সময় আপনার পছন্দের ছবি পাওয়া যায় না, তো তখন আপনি কিন্তু চাইলে আপনার মতো করে কাস্টমাইজ করে ছবি তুলতে পারেন। বাট এটা বাই ডিফল্টে দেখলাম অ্যাপারচার 1 পয়েন্ট সামথিং এই নিচ্ছে ম্যাক্সিমাম টাইমে। এখানে যে টেলিফটো জুম লেন্সটা রয়েছে পোর্ট্রেট মোডে কাজে লাগবে, এবং আমরা তিনটা ফোকাল লেন্থে কিন্তু ছবি তুলতে পারবো, 18mm, 35mm এবং 85mm। আমার কাছে 85mmটা কিন্তু বেশ ভালোই লাগছে, এবং ব্যাকগ্রাউন্ড ব্লারনেসটা ন্যাচারাল লেগেছে, আর্টিফিশিয়াল লাগে নাই। আবার এজ ডিটেকশনে কিন্তু ভালো করছে, এর ম্যাক্সিমাম পোর্ট্রেটই আপনাদের কাছে পছন্দ হবে বলে আশা করছি। কালারে হালকা টুইক আছে, বাট সেটা খারাপ লাগে না। এই টেলিফটোটা দিয়ে আপনি চাইলে টেলিফটো ম্যাক্রো হিসেবে ব্যবহার করতে পারবেন, আবার দূরের জিনিসের ছবি তুলতে পারবেন। হ্যাঁ, টেলিফটো ম্যাক্রো কিন্তু আসলে ছবি দিচ্ছে। আবার এই যে জুম লেন্সটা দিয়ে আপনি 85mm যখন ছবি তুলছেন, সেই ছবিগুলোতে কিন্তু শার্পনেস ডিটেল ভালো পাচ্ছি, লস করছে না ডিটেল। তবে কালারের কিছুটা তারতম্য আছে যদি মেইন ক্যামেরার সাথে আপনি কম্পেয়ার করেন। এটা একটু মনে হলো হাইলাইটটা খুব বেশি ব্যালেন্স করতে পারছে না, যে জায়গায় আর একটু ক্যালকুলেশনের সুযোগ ছিল। দেন আলট্রাওয়াইডে আসলে, আলট্রাওয়াইডটা আমার কাছে খুব ভালো লাগছে এমন না, এই জায়গায় ইমপ্রুভমেন্টের সুযোগ আছে। এইটা আবার মোটামুটি হয়ে গেছে ওই 50-60 হাজার টাকা বাজেটের স্মার্টফোনের মতো, এই জায়গায় ইমপ্রুভমেন্টের সুযোগ ছিল, যেখানে কালারটা একটু বেশি বেশি লাগছে, এমনকি ডিটেলের পরিমাণ একটু কম মনে হয়েছে। যেহেতু এখানে 50 মেগাপিক্সেল একটা শুটার রয়েছে, আমাদের এক্সপেকটেশন আর একটু বেশি ছিল। আর এটা লো লাইটে একটা মিড রেঞ্জ টাইপের রেজাল্ট দিচ্ছে আর কি। এইটার ক্যামেরা এবং এই যে বললাম পারফরমেন্স সেকশনে গিয়ে ফোনটা একটু বেশি হিট জেনারেট করছে, এই বিষয়গুলো ঠিক হওয়ার পসিবিলিটি আছে। আমরা ট্রাই করবো কয়েক মাস পরে গিয়ে বা 1 মাস 1.5 মাস পরে গিয়ে এইটার একটা ইনডেপথ রিভিউ দেওয়ার জন্য, মানে ততদিনে এর অবস্থায় কি হয় আশা করছি আপনাদের সামনে আরও ক্লিয়ারলি তখন বলা যাবে। যাই হোক, এই ফোন দিয়ে আপনি ভিডিও রেকর্ড করতে পারবেন সর্বোচ্চ 8K 30 FPS এ। 8K 30 FPS এর ভিডিও ভালো লাগে নাই, তবে ভালো লাগছে 4K 60 FPS এর, যেখানে আপনি অবশ্যই কম্পেয়ার করতে পারেন না এখন আইফোন স্যামসাংয়ের সাথে, সে জায়গা থেকে পিছিয়ে থাকবে। তবে কালার টালার ভালো লাগবে, একটু বুস্টেড কালার, দেখতে সুন্দর লাগে। শার্পনেসও ওকে আছে, আর ডাইনামিক রেঞ্জ আমি ভালোর কাতারে রাখবো, পাশাপাশি 4K এর ক্ষেত্রে 60 FPS এর ক্ষেত্রে আপনি স্টেবিলিটিও ভালো পাবেন। তবে একদমই ভালো ছিল না এর ফ্রন্ট ফেসিং ক্যামেরা, খুব স্বাভাবিক, ডিসপ্লের নিচে যেহেতু এর ছবি আসলে মানে ছবি তুলে সেটা আপনার মনে হয় না কেউ কাজে লাগাবেন। ভিডিও কলিং টলিং এর জন্যই ঠিক আছে, এর বেশি এক্সপেকটেশন রাখলে কিন্তু ভুল হবে। সুতরাং যাদের ফ্রন্ট ফেসিং ক্যামেরা লাগবেই লাগবে, ভালো লাগবে, তারা ভাই এই জিনিস নিতে যেন না। তবে সত্যি বলতে এই ফোনের ডেডিকেটেড যে ক্যামেরা বাটনটাই রয়েছে, এইটা কাজের। আপনি প্রথমে হালকা প্রেস করে ফোকাস করতে পারবেন, দেন ছবি তুলতে পারবেন ক্যামেরার মতো। এইটা আমার মনে হয় অনেকের কাছে ভালো লাগবে, বা এটা আসলেই কাজের। এই ফোনটাকে একটা ক্যামেরা সেন্ট্রিক ডিভাইস আসলে এভাবে বলা যাচ্ছে না, বরং এটাকে যদি একটা ব্যালেন্স ফোন বলা হয় তাহলেও ঠিক আছে। যেমন এই ফোনটাকে আমরা বলতে পারি ডেডিকেটেড গেমিং ফোন, কারণ এটা গেমিংয়ের দিকেই ফোকাস রয়েছে, যে কারণে আমরা ক্যামেরায় কমতি পেয়েছি। বাট এটার ক্ষেত্রে হয়েছে কি, ক্যামেরাতেই সম্পূর্ণ ফোকাস, ক্যামেরা সেন্ট্রিক ব্যাপারটা কিন্তু এমন না। এখানে আপনি ভালো একটা ডিসপ্লে পাচ্ছেন, ভালো একটা প্রসেসর রয়েছে যার পারফরমেন্স খুবই ভালো, এবং ক্যামেরাটা একটা ডিসেন্ট জায়গায় আছে, তো সেই হিসেবে ব্যালেন্সই বলা যেতে পারে। আচ্ছা, ব্যাটারিটাও কিন্তু বেশ বড়সড়, 6150 mAh ব্যাটারি রয়েছে, সিলিকন কার্বনের, এবং 80 ওয়াটের চার্জিং সিস্টেম সাপোর্ট নিচ্ছে এই ডিভাইসটা। আমরা অলমোস্ট 8 আওয়ার্সের মতো এসওটি পেয়েছি, এমনকি 144 হার্টজ অন রেখেও।
তো ব্যাটারি ব্যাকআপ ভালো আছে, আপনি ঠিকঠাকভাবে একদিন ব্যবহার করতে পারবেন। ভালো ছিল এর স্পিকার কোয়ালিটি, বেশ লাউড এবং ক্লিয়ার, আপনি স্টেরিও সাউন্ড পাবেন, গেমিংয়ের সময় ব্যাপারটা ভালো লাগবে, আবার যখন মিডিয়া কনজাম্পশন করবেন তখনও ভালো লাগবে, সাউন্ড কোয়ালিটি ভালো, ইয়ারবেসের সাউন্ডও ঠিকঠাক আছে, নেটওয়ার্ক রিসেপশন জনিত প্রবলেম নেই। চাইনিজ ভেরিয়েন্টের ফোন নিয়ে অনেক সময় আমরা একটু ভয়ে থাকি যে এখানে সব কিছু চলবে কিনা, সব কিছু চলছে, গুগলের জিএসএম সার্ভিসের যা যা আছে সব কিছু ঠিকঠাকভাবে চলছে এখানে। এবং এর হ্যাপটিক ফিডব্যাকও কিন্তু যথেষ্ট ভালো, খুবই স্ট্রং, টাইট, ফ্ল্যাগশিপ লেভেলের একদম। নুবিয়া Z70 আলট্রা খুবই সুন্দর একটা ডিভাইস, খুবই ইউনিক একটা ডিভাইস। অনেক ইউনিক পার্সন রয়েছেন যারা আসলে এই ধরনের ইউনিক ডিভাইসগুলো চয়েস করে থাকেন, তাদের কাছে ভালো লাগবে। বাট এই ফোন আসলে সবার জন্য না, না এইটা সবার জন্য, না এইটা সবার জন্য, এই বিষয়টাকে আপনাকে বুঝতে হবে। অনেকেই রয়েছে যারা মানে ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা গুরুত্ব থাকতেই পারে, তো তাদের জন্য কিন্তু এটা একটা ভালো ডিল না। তারপরে বেশ বাল্কি টাইপের একটা ফোন, বেশ বড়সড় একটা ডিভাইস, তাদের কাছেও ভালো না লাগতে পারে। অনেকে ক্যামেরার জন্য একটা ডেডিকেটেড ডিভাইস কিনতে চান এরকম প্রাইস পয়েন্ট থেকে, তাদের জন্য ভাই X200 Pro রয়েছে, আপনি সেটা দেখতে পারেন, বা আপনি অ্যাপলে যেতে পারেন, আপনি স্যামসাংয়ে যেতে পারেন। বাট এই ধরনের ডিভাইস তারাই নেবে যাদের এরকম ইউনিকনেস দরকার, এবং আশা করছি তারা এনজয়ও করবে। আপনাদের কাছে কেমন লাগলো এই ডিভাইস কমেন্ট করে জানাবেন। আর এটার প্রাইস অবশ্যই ফার্স্টের দিকে একটু বেশি থাকে, আপনারাও জানেন। আশা করছি আস্তে আস্তে কিছুটা কমবে। তো যদি কয়েকদিন পরে নেওয়ার চিন্তা ভাবনা থাকে, আমাদের স্পন্সরদের সাথে যোগাযোগ রাখবেন, যাওয়ার আগে একটা কলটাও দিয়ে যাবেন, তাহলে আপনি বুঝতে পারবেন কেমন কি দাম রয়েছে ওই মুহূর্তে। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে কিন্তু স্যামসাংয়ের আবারও কোনো নতুন ভিডিওতে। টিল দেন টেক কেয়ার।